স্বাগত সবাইকে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি। চলো আমরা প্রথমেই দেখে নিই গল্পটির সারসংক্ষেপ। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি এক শিশু মনের স্বপ্নভঙ্গ, বোধোদয় ও আত্মপরিচয়ের কাহিনী। গল্পের মূল চরিত্র তপন শান্ত, কৌতূহলী, গল্পপ্রিয় একটি ছেলে। তার কাছে গল্পের লেখকরা যেন বাস্তবের মানুষ নন, তারা যেন কোনো দূর লোকের আশ্চর্য স্রষ্টা। তাই লেখকদের প্রতি তার মনে এক অদ্ভুত ভক্তি, এক রহস্যময় দূরত্ব। কিন্তু ছোট মাসির বিয়ের পর তপনের জীবনে ঘটে যায় প্রথম বড় বিস্ময়। সে জানতে পারে তার নতুন মেসোমশাই নাকি একজন লেখক, একেবারে সত্যিকারের জলজ্যান্ত লেখক। তপনের কাছে এই খবর যেন বিস্ময়ের চূড়ান্ত। তার কল্পনার লেখকরা যে এমন সাধারণ মানুষও হতে পারেন, এই কথায় সে তখনও কল্পনা করতে পারে না। গরমের ছুটিতে তপন মামার বাড়িতে গেলে লেখক মেসোমশাইও শ্বশুর বাড়িতে আসেন। তপন প্রথমবার কাছ থেকে দেখার সুযোগ পায় আসল লেখককে। কিন্তু তিনি একদমই সাধারণ, স্নিগ্ধ, বিনয়ী একজন মানুষ। লেখকের প্রতি তপনের কল্পনার আকাশ তখনই ফেটে আলো ঢোকে। তার জ্ঞানচক্ষু প্রথমবার প্রকৃত অর্থে খুলে যায়। এখানে বলে রাখি, তপনের জ্ঞানচক্ষু দুইবার উদয় হয়। প্রথমবার তার নতুন মেসোমশাইকে দেখে, অর্থাৎ লেখকও যে একজন সাধারণ মানুষ হতে পারে এই বিষয়টা, এবং একদম শেষে, যাই হোক আমরা বিষয়বস্তুতে যাচ্ছি। লেখককে দেখেই তপনের মনে লেখক হওয়ার ইচ্ছে জাগে। দুপুরে স্নিগ্ধতা, সিঁড়ির ধারে আলো ছায়ার খেলায় মগ্ন হয়ে সে নিজের হোম টাস্কের খাতায় প্রথম গল্পটি লিখে ফেলে। গল্প লেখা শেষ হলে সে নিজেই উত্তেজনায় শিহরিত হয়ে ওঠে। এ যেন তার প্রথম সৃষ্টির আনন্দ। সে দৌড়ে ছোট মাসিকে গল্পটি দেখায়। ছোট মাসি গল্পটি পড়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ছোট মেসোমশাইকে তা দেখান। তপন দূর থেকে সব দেখে, নিজেরই গল্প ছাপা হওয়ার স্বপ্নে ডুবে যেতে থাকে। মেসোমশাই গল্পটির খুব প্রশংসা করেন, বলেন সামান্য কারেকশন করলেই ছাপানো যাবে। মাসির অনুরোধে তিনি সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছাপানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। কয়েকদিন পর তপন যখন বাড়ি ফেরে, তখনও সে সেই প্রতিশ্রুতির মিষ্টি উত্তেজনায় ভাসে। বেশ কয়েকদিন পর হঠাৎ এক সন্ধ্যায় ছোট মাসি মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকা হাতে হাজির হন। সূচিপত্রে নিজের নাম দেখে তপনের বুকে রক্ত যেন ছলাৎ করে নেমে যায়। সত্যিই কি তার নাম ছাপা হয়েছে? তার গল্পই কি প্রকাশিত হয়েছে? এ যেন তার জীবনের প্রথম অলৌকিক ঘটনা। সবাই তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে। মা গল্পটি পড়ে শোনাতে বলেন। তপন প্রথমে লজ্জায় ইতস্তত করলেও শেষ পর্যন্ত পড়ে শোনায়। কিন্তু পড়তে পড়তেই সে থমকে যায়। গল্পের ভাষা, শৈলী, ছন্দ কিছুই তার নিজের বলে মনে হয় না। একসময় শেষ সত্যি তার সামনে স্পষ্ট হয়। মেসোমশাই কারেকশনের নামে তার পুরো গল্পটাই বদলে দিয়েছেন। তপনের গল্প আর তপনের রচনা নেই। তার স্বপ্নকে অন্য কারোর হাতে সাজানো একটি ছায়া মাত্রে পরিণত করা হয়েছে। এই উপলব্ধি তপনের মনে এক গভীর কষ্ট জাগায়। এ কষ্ট স্বপ্নভঙ্গের, আত্মসম্মানহানির। সকলের বাহবা সত্ত্বেও তপনের চোখ ভিজে ওঠে, কারণ সে জানে গল্পটি তার নয়। এ সফলতা তার নিজের শ্রমের প্রতিফলন নয়। সেই মুহূর্তেই তপন নীরবে প্রতিজ্ঞা করে সে কখনো আর কাউকে নিজের লেখা ছাপাতে দেবে না। নিজের পায়ের ভর করেই লেখক হবে। সুপারিশে নয়, নিজের ছোট্ট হাতে লেখা নিয়েই নিজেই যাবে পত্রিকা দপ্তরে। তার জ্ঞানচক্ষু পুরোপুরি উন্মোচিত হয়। সত্য মিথ্যার পার্থক্য, আত্মসম্মানের মূল্য, সৃষ্টির মর্যাদা সব কিছুই সে নতুনভাবে উপলব্ধি করে। আমরা গল্পের সারসংক্ষেপ দেখে নিলাম। এখন আমরা চলে আসব প্রশ্ন উত্তরে। 1 নম্বরেতে প্রশ্ন উত্তর আছে, তার সাথে এখানে আমরা 3 নম্বর এবং 5 নম্বরের দুটো করে প্রশ্ন তুলে ধরেছি। কীরকম উত্তর বা প্রশ্ন হতে পারে সেটা এখন আমরা দেখে নেব। মাধ্যমিকের প্যাটার্ন তো আমরা সবাই জানি।
আর সবার আগে বলে রাখি, আমাদের জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা ছোটদের কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা 3 নম্বরের 2টি প্রশ্ন এখানে তুলে ধরেছি, একটু দেখে নিই। গল্পে জ্ঞানচক্ষু শব্দটির প্রতীকী অর্থ কী? চরিত্রদের আচরণের মাধ্যমে লেখিকা কিভাবে এই প্রতীকের ব্যাখ্যা করেছেন? উত্তর, জ্ঞানচক্ষু শব্দটি এখানে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে দৃষ্টিভঙ্গি, বোঝার ক্ষমতা বা অন্তর্দৃষ্টি বোঝাতে। জ্ঞানচক্ষু মানে আমরা কি জানি, যে বোঝার যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ বোঝা, জ্ঞানের উদয় হওয়া, আসল অর্থ বুঝতে পারা। গল্পের চরিত্ররা বাহ্যিক দৃষ্টিতে তপনের প্রতিভা বুঝতে না পারলেও লেখিকা দেখিয়েছেন যার জ্ঞানচক্ষু আছে সেই আসল প্রতিভা চিনতে পারে। তপনের লেখার ক্ষমতা তার পরিবার প্রথমে বুঝতে না পারলেও শিক্ষক সম্পাদকরা তার ভিতরের যোগ্যতা উপলব্ধি করে। অর্থাৎ জ্ঞানচক্ষু মানে শুধু দেখা নয়, বুঝে দেখা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। তপনের লেখক হয়ে ওঠার পথে কোন কোন সামাজিক বাধা ও পারিবারিক পরিস্থিতি কাজ করেছিল, উদাহরণসহ উল্লেখ করো। তপনের লেখক হয়ে ওঠার পথে প্রধান বাধা ছিল কি কি? মধ্যবিত্ত পরিবারের আর্থিক টানাপোড়েন, যার ফলে তপনের প্রতিভাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়নি। 2 হচ্ছে পরিবারের সদস্যদের মানসিক অস্বীকৃতি, তারা লেখালেখিকাকে অপ্রয়োজনীয় বলে ধরে নেয়। 3 হচ্ছে সমাজের দৃষ্টিতে লেখালেখিকে স্থায়ী পেশা হিসেবে না মানা, তবুও তপনের দৃঢ়তা ও আগ্রহ তাকে এগিয়ে নেয় এবং সম্পাদকের উৎসাহ তার প্রতিভার স্বীকৃতি নিশ্চিত করে। 3 নম্বরের আমরা 2টো প্রশ্ন দেখে নিলাম, এখন 5 নম্বরের আরও 2টো প্রশ্ন দেখে নিচ্ছি। জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি কিভাবে বিকশিত হয়? তার অন্তর্জীবন, প্রতিবন্ধকতা ও আত্মবিশ্বাস, এই 3টি দিক বিশ্লেষণ করো। উত্তর, তপনের চরিত্র গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমোন্নত ও আত্মপ্রকাশমুখী। অন্তর্জীবন, তপন নিজস্ব জগতে বাস করে, লেখালেখি তার নেশা, তার আত্মপরিচয়ের উৎস। পরিবার তাকে বোঝে না, কিন্তু সে নিজের যোগ্যতা সম্বন্ধে সচেতন। প্রতিবন্ধকতা কি ছিল? পারিবারিক কটূক্তি, আর্থিক চাপ, সমাজের লেখক হয়ে কি হবে, এই ধরনের প্রচলিত ধারণা তার পথ আটকায়। আত্মবিশ্বাস, বাহ্যিক বাধা থাকলেও তপন থেমে যায় না, তার গল্প ছাপা হওয়া ও সম্পাদকের প্রশংসা তাকে আরও দৃঢ় করে। অতএব তপনের চরিত্র হলো অভ্যন্তরীণ শক্তি ও শিল্পী সত্তার জয়ে বিকশিত এক প্রতিভাবান তরুণের প্রতিচ্ছবি। এবার পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবী কিভাবে গল্পে মধ্যবিত্ত পরিবারের মানসিকতা, শিক্ষাবোধ ও প্রতিভা মূল্যায়নের সীমাবদ্ধতা তুলে ধরেছেন, উদাহরণসহ ব্যাখ্যা করো। লেখিকা দেখিয়েছেন মধ্যবিত্ত পরিবার বহু সময় প্রতিভার চেয়ে ব্যবহারিকতা ও নিরাপদ পোশাকে বেশি গুরুত্ব দেয়। পরিবার তপনের লেখার প্রতিভাকে ফালতু কাজ বলে ধরে নেয়, এটি প্রতিভা মূল্যায়নের সীমাবদ্ধতা। আর্থিক চাপে থাকা পরিবারে লেখালেখিকে অপ্রোডাক্টিভ হিসাবে দেখা হয়, ফলে তপনের মানসিক উৎসাহ কমে। তবে একই সমাজেই সম্পাদক বা শিক্ষক শ্রেণী তাকে স্বীকৃতি দেয়, যা দেখায় সে সমাজেও দ্বিমুখী মনোভাব আছে। গল্পে এই পারিবারিক সামাজিক মানসিকতার সংঘর্ষের মধ্যেই লেখিকা মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এই গেল আমাদের প্রশ্ন উত্তরের উদাহরণ, আমরা দুটো করে প্রশ্ন দেখে নিলাম। আশা করছি আজকের আলোচ্য বিষয়টি তোমাদের কাজে লাগবে। পরের দিন আরও একটি টপিক নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।